একটা জিনিস আমি কিছুতেই বুঝে পাই না যে পাকিস্তান টি-20 টিমে বাবার আজম এখনো কিভাবে সুযোগ পায়। মানে একটা প্লেয়ার যার 39 মতো অ্যাভারেজ, 128 মতো স্ট্রাইক রেট, সে লাগাতার সুযোগ পেয়ে যায়। কিভাবে সুযোগ পায় সে? মানে পাকিস্তানিরা বাবার আজমকে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করে। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। বিরাট কোহলি 2010-এ ডেবিউ করেছিল, করে 2024 সাল অব্দি খেলেছে। তো সেই বিরাট কোহলি 48.7 অ্যাভারেজে 137 স্ট্রাইক রেটে রান বানিয়েছে। রোহিত শর্মা 2007-এ ডেবিউ করেছিল, তো রোহিত শর্মার 141 মতো স্ট্রাইক রেট ছিল আর 32 এর ওপর অ্যাভারেজ ছিল। আচ্ছা, এদের কথা আমি ছেড়ে দিলাম, রোহিত শর্মা বিরাট কোহলির আশেপাশেও বাবার আজম নেই, ঠিক আছে, আমি ছেড়েও দিলাম। পল স্টার্লিং আয়ারল্যান্ডের 2011 সালে আই থিঙ্ক ডেবিউ করেছিল, তাই না? সেই পল স্টার্লিং এর পর্যন্ত যাকে বলে 134 মতো স্ট্রাইক রেট। আর বাবার আজমের স্ট্রাইক রেট কিভাবে 128 হয়, আমি সেটাই কিছুতেই বুঝে পাই না। যে প্লেয়ার 2016 সালে ডেবিউ করেছে, বা নেদারল্যান্ডসের এগেনস্টে যে ম্যাচটা ছিল, 5 ওভারে 54-2 মতো পাকিস্তানের স্কোর ছিল বাবার আজম যখন নেমেছিল, 148 রান টার্গেট ছিল। তো বাবার আজম সেখানে ব্যাটিং করতে নামলো, 18 বলে 15 রান স্কোর করলো 83 স্ট্রাইক রেটে। ইনফ্যাক্ট বাবার আজম আউট হওয়ার আগের ওভারেই পাকিস্তান দুখানা উইকেট হারিয়ে ফেলেছিল। তো বাবার আজমের সেখান থেকে উচিত ছিল একটু ম্যাচিওরলি ব্যাটিং করা, করে যাকে বলে পাকিস্তানকে জেতানো। কিন্তু বাবার আজম সেখানে 18 বলে 15 রান স্কোর করে কিন্তু আউট হয়ে গেল। এবং এরা বিরাট কোহলির সাথে কম্পেয়ার করে। ভাই, বিরাট কোহলি এর থেকে অনেক ওয়ার্স সিচুয়েশন থেকে ইন্ডিয়াকে জিতিয়েছে টি-20 ম্যাচ, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপে। এবং বাবার আজম যাকে বলে টি-20 হায়েস্ট রান স্কোরার, কিন্তু আজ অব্দি একটা ম্যান অফ দ্য ম্যাচ এবার টি-20 ওয়ার্ল্ড কাপে জিততে পারেনি। যাই হোক, পাকিস্তান শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের এগেন্স্টে জিতে গেল কষ্টে শিষ্টে। ফাহিম আশরাফেরও ইনিংসটা না থাকলে মুশকিল হয়ে যেত পাকিস্তানের পক্ষে জেতা। 3 বল বাকি থাকতে 3 উইকেটে জিতে গেল নেদারল্যান্ডসের এগেন্স্টে। এবং নেদারল্যান্ডসের ফিল্ডারদের কিন্তু যাকে বলে বাহবা দিতেই হবে। মানে 12 বলে 29 দরকার ছিল, ফার্স্ট বলে ফাহিম আশরাফ 6 মারলো, সেকেন্ড বলে একটা হাতের ক্যাচ ফেলে দিল, হাতের ক্যাচ। ওই ক্যাচটা ধরে নিলে 10 বলে 23 হয়ে যেত, 2 উইকেট হাতে থাকতো এবং হয়তো নেদারল্যান্ডস আরামসে জিতেও যেত। কিন্তু ব্যাস, সেই ওভারেই 24 রান স্কোর করলো ফাহিম আশরাফ। পরের ওভারেই কিন্তু থার্ড বলে বাউন্ডারি মেরে ম্যাচটা ফিনিশ করে দিল। বাকি যদি পাকিস্তানের বোলিং এর কথা বলি, তাহলে পাকিস্তানের স্পিনাররা ভালো বল করেছে। আবরার আহমেদ 2খানা উইকেট নিয়েছে, এছাড়া স্যাম আইবও 2খানা উইকেট নিয়েছে, নওয়াজও 2খানা উইকেট নিয়েছে, যদি একটু মার খেয়েছে, আই থিঙ্ক 38 রান মতো দিয়েছে। বাট যাই হোক, লাস্টের 5 ওভারে নেদারল্যান্ডস কিন্তু একদমই ব্যাটিং করতে পারেনি। 15 ওভারে 123-এ 4 ছিল, ভেবেছিলাম 160 থেকে 65 অ্যাটলিস্ট বানিয়ে দেবে ওরা, কিন্তু ওই হচ্ছে ব্যাপার, সেখান থেকে 147 অল আউট হয়ে যায়। ডেথ ওভার্সে পাকিস্তান ভালো বোলিং করেছে, বিশেষ করে সালমান মির্জা 3খানা উইকেট নিয়েছে। এবং ওটাই যদি আরও অন্তত 12-14 রান বেশি হতো, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্য কিছু হলেও হতে পারতো। বাট যাই হোক, নেদারল্যান্ডস ফাইট ভালো করেছে। এবং এর আগেও আমরা দেখেছি 2022-এ টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, 23-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বাংলাদেশকে হারিয়েছিল, 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও সাউথ আফ্রিকাকে টাফ ফাইট দিয়েছিল, এবং এই 26 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে টাফ ফাইট দিয়েছে। তো আশা করি ভারতের সাথে এরকম যেন কিছু না হয়, ভারত যেন অনায়াসে জিতে যায় পরের ম্যাচটা। আর এটাই আমার টি-20 ক্রিকেটের ভাল লাগে, যেখানে কিন্তু ওরকম স্ট্রং টিম বা ছোট টিম ওরকম কোনো ব্যাপার নেই। এখানে যে ভালো খেলবে, যার একটা ওভার ভালো যাবে, সেই কিন্তু যাকে বলে ম্যাচ জিতে যাবে। যেমন ইউএস এর এগেনস্টে সূর্য কুমার যাদব যদি 15 রানে আউট হয়ে যেত, যদি ওর ক্যাচটা শুভম ধরে নিত, তাহলে তো ইন্ডিয়া হেরেই যেত ম্যাচটা, তাই না? কিন্তু সেটা হলো না। ওর একার ইনিংসটাই পুরোপুরি দুই দলের মধ্যে পার্থক্য হয়ে দাঁড়ালো, এবং ইন্ডিয়া অনায়াসে জিতেও গেল ম্যাচটা 29 রানে। তো এখানেও সেটা দেখলাম আমরা, নেদারল্যান্ডস পাকিস্তানকে টাফ ফাইট দিয়েছিল, এবং এদিকে ইউএসএও ইন্ডিয়াকে টাফ ফাইট দিয়েছিল। তো এখন দেখা যাক পরের ম্যাচে কিরকম কি হয়। এর পরের ম্যাচ ইন্ডিয়া নেদারল্যান্ডসের এগেনস্টে আছে, আর পাকিস্তান ইউএস এর এগেনস্টে আছে। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।